আমাদের মানে আমার জীবনের একটা মোটো রেখেছি অনেকগুলো অবজেক্টিভের মধ্যে। একটা অবজেক্টিভ হলো যারা ব্যবসা করে অথবা যারা ব্যবসা করে না কিন্তু তারা ব্যবসা করতে চায়, অথবা যারা ব্যবসাটা বুঝে না তাদেরকে একটু অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা যে আপনার ব্যবসা করুন অথবা এভাবে ব্যবসা করুন। কারণটা কি? কারণটা হলো গোটা পৃথিবীতে ভিক্ষুক কারা বলেন তো? গোটা পৃথিবীতে ভিক্ষুক জাতি কারা? অধিকাংশ মুসলমানরা। অধিকাংশ ভিক্ষুক জাতি মুসলমানরা। আফ্রিকাতে যারা আছে তাদের কি অবস্থা? এশিয়াতে যারা আছে তার কি অবস্থা? আপনি বলেন পৃথিবীতে সবচেয়ে ধনী রাষ্ট্র কারা বলেন তো? ইউরোপ, আমেরিকা, চায়না, এগুলো কি একটা মুসলিম কান্ট্রি? তো কেন মুসলমানরা গরিব থাকবে? অথচ মুসলিমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, আল্লাহর আনুগত্য করে না? যদি ধনী থাকার কথা কারো থাকে তাহলে কাদের থাকা উচিত? মুসলিমদের থাকা উচিত। এবং মুসলিমরা কি হঠাৎ করে গরিব হয়েছে? আগ থেকে গরিব? তার মানে হঠাৎ কি গরিব হয়েছে? এর আগে তো মুসলিমরা গরিব ছিল না। মুসলিমরা গোটা পৃথিবীতে অর্থনৈতিকভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে 1200 বছর। কত বছর? 1200 বছর সারা পৃথিবীতে অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। ব্যবসা বাণিজ্য করেছে মুসলমানরা। যখন গোটা পৃথিবীর মানুষ ট্রেডিং বুঝতো না, ট্রেডিং যেমন আপনারা যেটা ট্রেডিং করেন, আমি বিজনেস পড়াই তো কিছু টার্ম আমি জানি। ট্রেডিং যারা করে, ম্যানুফ্যাকচারিং যারা করে, ডিস্ট্রিবিউশন যারা কাজ করে, এই কাজগুলো গোটা পৃথিবীতে 1200-1250 বছর পর্যন্ত করেছে মুসলমানরা। আচ্ছা বলেন তো বাংলাদেশে ইসলাম কিভাবে এসে আপনি জানেন? এই যে আপনারা এখানে, আমরা যে মুসলমান বাংলাদেশে, কিসের মাধ্যমে ইসলাম এসছে? কাদের মাধ্যমে? ওলিয়া উল্লাহ কয়জন এসছে বাংলাদেশে? ব্যবসায়ী বণিকদের মাধ্যমে। বাংলাদেশে ইসলাম এসছে কাদের মাধ্যমে? ব্যবসায়ী বণিকদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে, মার্চেন্টদের মাধ্যমে, বণিকদের মাধ্যমে। তারা কিভাবে? আপনি যদি আরবের জিওগ্রাফিক্যাল ম্যাপটা দেখেন, এখনই গুগলে সার্চ করে দেখেন, আরবকে বলা হয় জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের 3 দিকে আছে পানি, একদিকে আছে কি? মাটি। ওই যে উত্তর দিকটা হলো না, উত্তর দিকটা হলো পুরাটা মানে মরুভূমি, একেবারে সিরিয়া পর্যন্ত পুরোটা মরুভূমি। আর এইদিকে পশ্চিম দিকে হলো লোহিত সাগর, আর দক্ষিণ দিকে হলো পার্সিয়ান গালফ, এই দিকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে আরব সাগর, ওইদিকে ওমান সাগর আছে। আরব সাগরের সাথে কি আছে? ইন্ডিয়ান ওশান, যেটাকে বলে ভারত মহাসাগর বা ভারতীয় মহাসাগর। ভারত মহাসাগর, ভারত মহাসাগরের সাথে কি আছে? এই যে আমাদের বে অফ বেঙ্গল, কি বলে এটাকে? বঙ্গোপসাগর। ওইখান থেকে আরব সাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে, এই বঙ্গোপসাগর হয়ে, তারপরে আমাদের এই অঞ্চলের মানে যেটাকে চট্টগ্রাম আপনারা বলেন, চট্টগ্রাম শব্দটাই আসলে আরবি সাতি গাং। গং মানে কি? গাং মানে হচ্ছে নদী, যেমন আরবিতে আমরা বলি না গাং, গাং বলে কিনা আমাদের দেশে, বা গঙ্গা, গঙ্গা মানেই তো নদী। গাং মানে কি? নদী। আর সাতি মানে হচ্ছে, সাতি শব্দটি আরবি, সাতি মানে হচ্ছে উপকূল, নদীর উপকূল। আচ্ছা চট্টগ্রাম কি নদীর উপকূলে না? নদীর উপকূলে এই জায়গার নাম রাখছে মুসলমানরা। এবং এই অঞ্চল, এই কারণে চট্টগ্রাম, নোয়াখালী এই অঞ্চলের অধিকাংশ শব্দ দেখবেন আরবি শব্দ। যেমন বলে রেনি রইছে, রেনি মানে কি? রেনি মানে রাআনি। ইয়ান্দি যাও মানে এন্দি, এটা আরবি শব্দ। অধিকাংশ শব্দই কি? নোয়াখালী কেউ আছেন নাকি এখানে? হয়তো নোয়াখালী তাহলে বুঝবে। ইয়ান্দি, রেনি, অল অফ দিস ওয়ার্ডস আর অ্যারাবিক ওয়ার্ডস। নামগুলো সব আরবি শব্দ। ওই অঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের লোকজন, চট্টগ্রামে কেউ আছেন এখানে? দেখবেন চট্টগ্রামের লোকজন আছে, অনেকে আছে। চট্টগ্রামের লোকজনে দেখবেন একটা অ্যারাবিক ভাব আছে, কথাবার্তার মধ্যে অ্যারাবিক উচ্চতা। সবাই এরকম মোটা তাজা এরকম হয় সবাই না, যারা অরিজিনাল ওইখান থেকে এসছে। কারণ ওইখান থেকে আরবের লোকরা ব্যবসা করতে আসতো। ব্যবসা করতে কোথায় জানেন? ব্যবসা কেবল বাংলাদেশে তারা করতেন, ব্যবসা করতো ওই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কোথায়, কত দূরে। ওইখানকার প্রায় অধিকাংশ মানুষই মুসলমান। কিভাবে হলো? কোথায় আরব আর কোথায় ইন্দোনেশিয়া, কোথায় মালয়েশিয়া, কোথায় সুমাত্রা দ্বীপপুঞ্জ, এই সকল অঞ্চলের মানুষ কিভাবে মুসলমান হল? এরা মুসলমান হওয়ার একটাই সূত্র, তা হলো আরব বণিকরা আরব দেশে তারা জিনিস বানাইতো, বিক্রি করতো ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে। মধ্যখানে তারা স্টেশন বানাইছে কোথায়? কে? বাংলাদেশকে। যেমন গোটা পৃথিবীর এখন ব্যবসার কেন্দ্র কোথায়? কোন জায়গা থেকে গোটা পৃথিবীর ব্যবসা নিয়ন্ত্রণ হয়? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আছে কি?
সিঙ্গাপুর কখনো আপনি দেখেছেন? সিঙ্গাপুরের সাইজ দেখেছেন কখনো? ছোট্ট একটা জায়গা, আসলে আছে কি কেবল নদীর উপকূলে দেশটা, আর কিচ্ছু না। মানে পৃথিবীর যত জাহাজ আছে জাহাজগুলো এখানে শিপ করতে পারে, মানে শিপগুলো এখানে কি ওখানে পোর্ট করতে পারে, নোঙ্গর করতে পারে। কেবল নোঙ্গর করার কারণে ওইখানে শুধু অফিস আদালত, বিশাল অট্টালিকা দেখবেন, কিচ্ছু কোনো কিছু উৎপাদন। আপনি সিঙ্গাপুরে কি উৎপাদন হয় খুঁজে দেখেন তো? তাহলে করে কি? ট্রেডিং করে। আসলে করে কি বলে না, বাংলাদেশের ওই যে চট্টগ্রামে খাতুনগঞ্জে মানে বাতাসে নাকি টাকা উড়ে বেড়ায়, খাতুনগঞ্জে আসলে করে কি? কোনো কিছু উৎপাদন হয় নাকি? সব কি হয়? ট্রেডিং হয়। পোর্ট থেকে জিনিস আসে, এখানে একটা হয়তো এরকম একটা চেয়ার নিয়ে কেউ বসে আছে, ও প্রতিদিন হয়তো 1000 কোটি টাকা বিক্রি করছে, আপনি হয়তো খেয়ালও করেন এইরকম একটা চেয়ার টেবিল নিয়ে বসে আছে। এর চেয়ে কিছু না। তার অফিসে গেলে আপনার মনে হয় তো ফকির মনে হয়, কিন্তু ও কিন্তু এর মধ্যে 2000 কোটি টাকা বিক্রি করে ফেলছে। এই যে ট্রেডিং করেছে মুসলমানরা, মুসলিমরা ট্রেডিং করেছে, পৃথিবীর এই জায়গার পণ্য ওই জায়গায় পৌঁছে দিয়েছে, ওই জায়গার পণ্য ওই জায়গায় পৌঁছে দিয়েছে। এর মধ্যে তারা তাদের মূল্যবোধকে, তারা তাদের ধর্মকে নিয়ে এসছে। আমরা তো ধর্মকে ধারণ করি না, তখনকার মুসলমানরা ধর্মকে কি করতো? ধারণ করতো। তারা দেখলে মনে হতো মুসলিম। যখন সে কথা বলতো তখন তার আচরণের মধ্যে হতো কি? ইসলাম থাকতো। সে ব্যবসা কেবলমাত্র টাকার ধান্দায় করতো না, তার ব্যবসার একটা বড় পার্সপেক্টিভ ছিল, একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। কেন আমার সম্পদ লাগবে, এই কারণে তার একটা উদ্দেশ্য ছিল। এই কারণে যখন তিনি ব্যবসা করতেন তখন অন্য কোনো লোক এসে তার কাছ থেকে পণ্য কিনতে এসে দেখতো যে এই লোক এত ভালো, এই ভাই আপনি কোন ধর্ম, আপনি কোথাকার? আমি ওই দেশের। আপনি এত ভালো কিভাবে বলেন? আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আপনার ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আমারও আপনি মুসলমান বানিয়ে নেন, আমরাও আপনার মতো ভালো হতে চাই। কির মাধ্যমে হয়েছে বলেন তো? ব্যবসায়ের মাধ্যমে। আমি অনেকক্ষণ ওয়াজ নসিহত করে গেলাম, আপনার মাঝে এই কান দিয়ে ঢুকলো ওই কান দিয়ে বের হয়ে গেল, কিন্তু যখন আপনার সাথে আমি আচরণ করব, আচরণে যখন আপনি অভিভূত হবেন তখন বলবেন এই লোকটা পড়লো কোথায়, শিখলো কোথায়, এর বংশ কি, তখন আপনি এগুলো খোঁজা শুরু করে দেবেন। আদারওয়াইজ বক্তৃতা দিয়ে গেছে, বক্তৃতা তো সবাই ভালো দিতে পারে, বাঙালি তো বেশি ভালো বক্তৃতা দেয়। তাইলে আরব বণিকরা গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছে। আমেরিকাতে ইসলাম পৌঁছেছে আরব বণিকরা। আমরা বলি আমেরিকা আবিষ্কার করেছে কে? কলাম্বাস। আমেরিকাকে আবিষ্কার করেছে বলে না কলাম্বাস, কিন্তু কলাম্বাসের 477 বছর আগে মুসলমানরা আমেরিকা গিয়েছে। কলাম্বাসের কত আগে? 477 বছরে, কিন্তু এটা আমরা জানি না, কারণ ইতিহাস লিখছে ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা। আমাদের নাম ওরা বাদ দিয়ে দিয়েছে, এই কারণে আমরা এটা জানিও না। যাই হোক, আমি বলছি তাইলে কেন ব্যবসায়ীদেরকে কেন উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করা দরকার? এটা একটাই মাত্র কারণ, তা হলো আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি আপনার সাথে ইসলাম নিয়ে যাবেন। ব্যবসায়ীর সবচেয়ে বড় দায়ী, দাওয়াতি কাজ সবচেয়ে বেশি কারা করতে পারে? ব্যবসায়ীরা করতে পারে। এখন বলেন তো, গোটা পৃথিবীতে লোকেরা, অধিকাংশ লোকই খ্রিস্টান হয়ে যাচ্ছে, কি কারণে বলেন তো? এখন গোটা পৃথিবীতে অধিকাংশ লোকই খ্রিস্টান হয়ে যাচ্ছে, কারণ আপনি খ্রিস্টান হলে টাকা পয়সা পাবেন, খ্রিস্টান হলে একটা ভালো জীবন যাপন করতে পারেন। ওরা ব্যবসা করছে, সব মানুষ। আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা বলে, স্যার আমরা যদি আল্লাহরই সত্যিকার অর্থে আনুগত্য করি, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে গোটা পৃথিবীতে আমরা সব জায়গায় মার খাচ্ছি কেন? আচ্ছা, এখানে এই যে মায়ানমারে মার খাই আমরা, এই যে কাশ্মীরে আমরা মার খাচ্ছি, এই আফগানিস্তানে কিছুদিন আগে মার খেয়েছে, ইরান কিছুদিন আগে মার খেলো, এরপরে কি আপনার গাজায় তো প্রতিদিনই মার খাচ্ছে, আফ্রিকাতে প্রতিদিন মার খাচ্ছে। কোন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে না? অথচ মুসলমানরা কার ইবাদত করে? তাহলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করার কথা না? রক্ষা করার কথা কিনা? তো তাহলে মুসলমানরা তো সব জায়গায় মার খাচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোন জায়গায় আসলে? এটা আমাদেরকে এটা অবশ্যই খুঁজে বের করা দরকার, সমস্যাটা আমাদের কোন জায়গায়। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে তখন ওদের মাঝে কনফিউশন তৈরি হয় যে আমরা যে আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা তো মার খাচ্ছি কেন, ওরা এত টাকা পয়সা এগিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে, আপনাকে পাকিস্তানের সিটিজেনশিপ দেওয়া হবে আর আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে, আপনি কোনটা নেবেন? অধিকাংশ বহুত লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মাথায় কালো দাগ ফেলে ফেলছে, আমেরিকা যদি আল্লাহ যাইতে পারে। নাকি আমাদের দেশে দেখেছেন না, বলেছে যে আমেরিকার ভিসা দেওয়া হবে না। এর আগের যে কিছুদিন আগে যখন আগের গভর্নমেন্টের কাছে বলছে যে আমেরিকা শুধু ভিসা দেওয়া হবে না, তারপরে কান্নাকাটি দেখছিলেন, কান্নাকাটি, হায় হায়, যেন তাদের জান্নাত মিস হয়ে গেছে এরকম অবস্থা। আমেরিকা শুধু ভিসা দেওয়া হবে না, এতটুকুই কইছে। তো আমেরিকাতে এত ড্রিম কেন, স্বপ্ন কেন? গোটা পৃথিবীর অর্থনীতির কতটুকু আমেরিকা নিয়ন্ত্রণ করে জানেন আপনারা? গোটা পৃথিবীর টাকা পয়সা যা চলে তার 50% হচ্ছে আমেরিকানরা নিয়ন্ত্রণ করে, 50%। আচ্ছা, পৃথিবীতে বিভিন্ন দেশে রিজার্ভ রাখে কোন দেশের টাকা? আপনারা বুঝেন নাই? রাষ্ট্রের যে রিজার্ভ, যেমন আমাদের দেশে
ব্যাংকে যে রিজার্ভ আছে কেন্দ্রীয় ব্যাংকে, এই কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ কাদের টাকা থাকে? ডলার থাকে নাকি? এটা কোন দেশের ডলার ছাড়া কোন দেশের রিজার্ভ আছে? কোন দেশের রিজার্ভ একটু কমে গেলেই তো কান্নাকাটি শুরু হয়ে যায়, সর্বনাশ কি হবে। তার মানে গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করছে কারা? আমেরিকানরা। ডলারের দাম যদি কমে যায় তখন আপনার কি মাথা তখন মানে ইয়ে হয়ে যায়, সর্বনাশ। আবার দেখবেন কয়েকদিন পরে পরে বলা হয় আমাদের দেশের টাকার কি করা হয়েছে, ডলারের এগেনস্টে অবমূল্যায়ন করা হয়। কেন অবমূল্যায়ন করে জানতো আপনারা? কারণ হচ্ছে ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের টাকার দাম কি কমে যাবে। টাকার দাম যদি কমে যায় তাহলে আমেরিকানরা পণ্য বেশি কিনবে। ধরেন এই পণ্যটা যদি $2 হয় তাহলে আমেরিকানরা চিন্তা করবে না আমি $2 দিয়ে এটা কিনবো না। $2 ইকুয়াল টু ধরেন 100 টাকা। কিন্তু যদি এমন হয় যে $1 কিনতে পারবে, $1 ইকুয়াল টু 100 টাকা, তখন আমেরিকানরা পণ্য বেশি কিনবে না কম কিনবে? বেশি কিনবে, কারণ ওদেরকে আমি $1 দিয়ে কিনতে পারছি। আপনার দেশে আপনি হয়তো বুঝতে পারেন, আপনি দেখতেছেন 100 টাকাই, কিন্তু ওইটা ওই ডলারের এগেনস্টে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আপনি হয়তো ইম্প্যাক্ট বুঝেন নাই, এটা ইন্টারন্যাশনাল মার্কেটের একটা ইম্প্যাক্ট আছে, একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। গোটা পৃথিবী, আপনি কি সৌদি আরব আর কি ইউরোপ আর কি আপনার বাংলাদেশ সব নিয়ন্ত্রণ করছে আমেরিকান ডলার। কারণ কি? আচ্ছা পৃথিবীতে আপনি 10টা ব্র্যান্ডের কথা বলেন তো, এরকম যে ব্র্যান্ডগুলো আমেরিকায় নাই অথবা আমেরিকানরা উৎপাদন করে না। আপনি বলেন অ্যাপল থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত কোনটা আছে আমেরিকানদের বাইরে? আচ্ছা এখন আমাদের দেশে যে কয়েকদিন আগে আমরা শুনছি এখানে যে ইন্টারনেটের জন্য কি আনা হবে, স্কাই না কি স্টারলিংক, স্টারলিংক আনা হবে না? স্টারলিংক কে করছে? টেসলা কার? আচ্ছা আপনি যে গুগল চালান, জিমেল, এটা কার? ফেসবুক যে চালান এটা কার? ইনস্টাগ্রাম চালান কার? হোয়াটসঅ্যাপ চালান কার? আপনি টেলিগ্রাম চালান কার? আপনি ইউটিউব চালান কার? তা আপনি একটা নিজে বলেন যেটা আপনি বানাইছেন। আচ্ছা গোটা মুসলমানরা বানাইছে একটা বলেন তো। আপনি তো বুঝেন না, আপনি যখন ফেসবুকে গেছেন তখন কিন্তু ডলার অলরেডি ওর পকেটে চলে গেছে, যায় নাই? ফেসবুক এর মালিক পৃথিবীতে 3 নম্বর ধনী। কিসের উপর ভিত্তি? ওর কি কোনো ইন্ডাস্ট্রি আছে নাকি? কোনো ইন্ডাস্ট্রি নাই। আছে কি? এই যে ওনারা এমবিএ পড়ছে, এমবিএতে বই কাদের লেখা বই পড়েছে? আপনার ছাত্র, আপনাদের ছেলেমেয়েরা যদি কোনোদিন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকে তাহলে দেখেন তো ইঞ্জিনিয়ারিং বই কারা লিখছে? মার্কেটিং আপনারা পড়েছেন কেন? মার্কেটিং ফিলিপ কটলারের নাম শুনেছেন তো? কে সে? বাংলাদেশি না? হ্যাঁ আমেরিকান গুরু তো নাই তো, মার্কেটিং এর গুরু সে তো। পৃথিবীর এমন কোন বিজনেস বিবিএ বা এমবিএ পড়ানো হবে ফিলিপ কটলারের বই ছাড়া? এটা কি সম্ভব? তাহলে ফিলিপ কটলারের বই বিক্রি করে তো ওরা কত হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে, শুধু একটা বই বিক্রি করে হাজার হাজার কোটি টাকা। তাহলে আপনি বলেন তো, আপনি এরকম একটা বই বাই করতে পারলো তো হইতো যে ঠিক আছে আমি এটা বের করেছি। তাহলে আমরা যে বলেছি আমেরিকানরা নিয়ন্ত্রণ করে, আপনি ধ্যানে মনে জ্ঞানে সব কিছু কিন্তু আপনি আমেরিকান। আরেকটা দেশের কথা বলি, তার নাম হচ্ছে কি ইহুদিরা, ইসরায়েল। ইসরায়েলের ক্ষমতা কি জানেন আপনারা? পৃথিবীর যত টেক জায়ান্ট আছে, যত বড় টেকনোলজির কোম্পানি আছে সবগুলোর হেডকোয়ার্টার কোথায়? জেরুজালেমে। সব। অথচ ছোট্ট একটা, কতটুকু, কত কিলোমিটার? আমার মনে হয় যে এটা সব মিলে আমাদের এই ঢাকা তো বহুত পরের কথা, ঢাকার আরো বহু ছোট। এতটুকু একটা জায়গা দেখেন তো কি করে ফেলছে, সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে। কারণ কি? লিভার ব্রাদার্স কাদের? ইহুদিদের। পেপসি কার? কোকা কোলা কার? আপনি নাম শুধু লিস্ট দেখেন না, শুধু লিস্ট দেখেন আপনি, এগুলো সব হচ্ছে ওদের। আপনি একটা আপনি যদি বলা হয়, আপনি বলেন যে বাচ্চাদের ফুড লিভার ব্রাদার্স ছাড়া, বা ধরেন আপনি ইহুদিদের প্রোডাক্ট ছাড়া আপনার বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন না। আপনি নেসলে, কাদের? নেসলে টাইপের এদের যত কোম্পানি আছে, মানে বাচ্চাদের ফুড যা আছে ইহুদিদের প্রোডাক্ট ছাড়া সম্ভব? আপনার বাচ্চারা নেলে না খাওয়াই রাখতে হবে। এখন আপনি বলেন আমরা কি বানাইছি, বলেন একটা, বলেন যে আমরা বানাইছি, একটাও খুঁজে পাবেন না আপনি। সব বানাইছে ওরা। আর আপনি তখন চোখে তেল দিয়ে কাঁদবেন, হা আমরা কেন গরিব, আমরা কেন আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহ কেন আমাদেরকে গরিব বানালো। আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি? কিছুই তো করেন নাই, কিছুই তো করেন নাই। ধনী হওয়ার জন্য আপনি এবং আমি কোনো কিছুই করি নাই। অথচ ধন অর্জন করা, সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি? ভিক্ষা করা কি? ভিক্ষা করা কি? ভিক্ষা এমন কিয়ামতের দিন যে সকল ব্যক্তিরা ভিক্ষা করবে, কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না। কি থাকবে না? তখন মানুষ দেখে দেখে বুঝবে ও তো ভিক্ষুক ছিল, এই কারণে ওর মুখে মাংস নাই। এটা এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে
সে উঠবে কিয়ামতের দিন। আপনার রাসূল কিন্তু সাদাকা গ্রহণ করতো না, ভিক্ষা গ্রহণ করতেন না তিনি। আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি, ব্লু ব্লাড, মানে যদি বলি আমরা তো রাজার জাতি, কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে? ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি। আমরা বলছি ওরা ব্যবসা করুক, আমরা কি আখিরাত নিয়ে থাকবো। দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে কি বানাচ্ছি? নেতা বানাচ্ছি। তো আপনাদেরকে তো, আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল, তিনি কে? আদম আলাইহিস সালাম, উনি জমিনের নেতা ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন বাবা, আল্লাহ তাআলা তাকে বলেছেন কি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানালাম। আপনাদের বাপ দাদারা মানুষের নেতা, এই জমিনের নেতা, আমরা হয়ে যাচ্ছি ভিক্ষুক। ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না। এই ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি, ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাতছাড়া হয়ে গেছে। পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে। পৃথিবী আপনার কথা চলবে না যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন আপনার কথা চলবে না। মানুষের সামনে আপনি দাঁড়াবেন, মানুষের জন্য আপনি কিছু করবেন, করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ। এখন সম্পদ ইনকাম করে কিভাবে বলেন তো? সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা। শ্রেষ্ঠতম পদ্ধতি কি? ব্যবসা। আপনি চাকরি করে কত টাকা ইনকাম করবেন? কত সর্বোচ্চ? চাকরিতে তো লিমিটেড। কত সর্বোচ্চ? কিন্তু ব্যবসা করে এর কোনো লিমিট আছে? কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই। ব্যবসা করবেন, অথবা ব্যবসাকে আপনি সাপোর্ট করবেন। সবাইকে ব্যবসা করবে তা করবে না, কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। এবার আমি তাহলে 1 নম্বর কথায় গিয়েছি যে আমাদেরকে প্রচুর পরিমাণে ইনকাম করা লাগবে, প্রচুর ইনকাম করা লাগবে। ইনকাম কিভাবে করবো সেটা আমি পরে বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা। কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? বারাকা আছে। এখন ব্যবসা করার জন্য কি লাগবে? আমাদের প্রতিষ্ঠান লাগবে। ব্যবসা করার জন্য কি লাগবে? প্রতিষ্ঠান লাগবে। যেমন ইহুদিদের প্রতিষ্ঠান আছে, যেমন বললাম। আচ্ছা, অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি? অ্যাপল নাকি? এরকম কেউ আর কিছু বানাইতে পারছে? কেউ বানাতে পারে না। দেখুন তার কোনো প্যারালাল কিছু আছে? প্যারালাল কোনো কিছু নাই। প্যারালাল আচ্ছা, পৃথিবীতে কম্পিউটারের জগতে আপনার যা লাগবে, যেমন সফটওয়্যার, সব সফটওয়্যার কারা বানাইছে বলেন তো? সব মাইক্রোসফট। মাইক্রোসফট স্যার আপনি চলতে পারবেন, মানে এমএস যেটা আমরা বলি, মানে অফিসের মধ্যে কি আছে? ওয়ার্ড আছে, এক্সেল, তারপরে কি পাওয়ার পয়েন্ট, মানে অফিসের যা আছে এটা আপনি বলেন তো মাইক্রোসফট স্যার আপনার পক্ষে সম্ভব কিনা? তো মাইক্রোসফট কোন দেশের কোম্পানি? হ্যাঁ, এটা আমেরিকান কোম্পানি। কোথাকার কোম্পানি? আমেরিকান কোম্পানি। আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে আপনাকে। কোম্পানি ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে। প্রতিষ্ঠান, এখন 3 নম্বর জায়গায় আসি। প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে? ইহুদিদের কি হয়েছে বলেন? ঠিক চায়নাদের কথা বলি। আচ্ছা, জাপানের কথা আগে বলি। জাপানে আপনারা জানেন 1945 সালে আমেরিকা কি করলো? কোন এক সকালে 7টা বাজে হিরোশিমাতে অ্যাটম বোম মারলো। অ্যাটম বোম বানার মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে সেখানকার 70 থেকে 80 হাজার লোক তারা তুলার মানে বালির মতো তারা উড়ে গেল। এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো সব বালি হয়ে গেছে, পাউডার এরকম উড়ে গেছে। এরপরে 2-3 দিন পরে আবার নাগাসাকিতে তারা কি করলো? অ্যাটম বোম করলো। এর কয়েকদিন পরে, 3-4 দিন পরে, এরপরে জাপানিজরা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তারা দেখছে আর বাঁচতে পারছে না কোনোভাবে। জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই জাপানের বর্তমান অবস্থা কি বলেন? এটা আমি 1945-এর কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে জানেন আপনারা? কে বলছে? এটা তো দ্বিতীয় স্বাধীনতা। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947-এ। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। এই অঞ্চল তো 1947, এটা তখন নাম ছিল ইস্ট পাকিস্তান, এতটুকুই তো। অথবা এটা তো ইন্ডিপেন্ডেন্ট, তখন আলাদা। 1947 আর 1945। 1947-এর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলেন? 1947 কি আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ? কিচ্ছুই তো হয় না, যুদ্ধ তো এখানে হয়ই নাই, কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি। এর কোনো যুদ্ধ 1971 যুদ্ধ হয়েছে, তাও তো এত কোনো বড় কোনো কিছু ডিজাস্টার ঘটে নাই। জাপানে সব ধ্বংস, কিছুই নাই। তাহলে জাপান তৈরি হলো কিভাবে? আপনারা জানেন জাপানের ইকোনমিক সাইজ জানেন আপনারা? এখন চায়না দ্বিতীয়, পৃথিবীর 1 নম্বর ইকোনমি কারা? আমেরিকা। 2 নম্বর ইকোনমি কারা? চায়না। এই কিছুদিন আগেও 2 নম্বর ইকোনমি কারা ছিল? জাপান ছিল। জাপানের টোটাল টাকা পয়সা যা আছে 57টা মুসলিম দেশের সব টাকা মিলেলেও জাপানের অর্ধেক হবে না। কথা বুঝেন না আমারটা? তাহলে আপনার রাস্তায় ফিরুল্লাহ পড়েন নাই কেন? সুবহানাল্লাহ বলেন কমপক্ষে নাকি? এটা জাপানের জন্য সুবহানাল্লাহ না আপনার জন্য সুবহানাল্লাহ?
আমাদের আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। জাপানের যা অর্থনীতি আছে, এই টোটাল অর্থনীতির অর্ধেকোনায় গোটা 57টা মুসলিম দেশের। জাপান করে কি বলেন তো? আপনি যদি সৌদি আরবেও যান, এমনকি আমেরিকাতেও গেলে দেখবেন BMW চলে, অথবা আপনি দেখবেন কি টয়োটা চলে, অথবা জাপানের গাড়ি ছাড়া আর কিছুই চলে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জাপান করছে কি? ওরা গাড়ি বানাইছে, এইরকম ধরনের তারা কি মানে ইয়ার পার্টস গুলো তারা তৈরি করেছে, মেশিনারিজ গুলো তারা বানাইছে। তো ওরা এই করলো কি বলতো? তো যুদ্ধ বিধ্বস্ত দেশ সব মরে সাফ হয়ে গেছে, এরা করলো কি হবে? এরা করলো কি হবে? এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা সরকার যারা আসছিল, অথবা এরকম কিছু লোক, এই যে আপনাদের মতো, আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে? কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে। কোথায় প্রশিক্ষণ দেবে? লোক নাই, তারা পাঠালো আমেরিকাতে, যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। ইউরোপে যাও, ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। রাষ্ট্রীয় দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু টাকা পয়সা যা আছে এটা দিয়ে একজনের পাঠালো, যাও ওইখানে যাও, গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসো। ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি, তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে। তুমি ওইখানে থাকলে 10,000 টাকা বেতন পাইতে, আমরা তোমাকে 12,000 টাকা বেতন দেবো। ট্রেনিং তুমি নেবা, আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা, কিন্তু তুমি ফিরে আসবা, ফিরে এসে আমার এখানে চাকরি করবা, কিন্তু তোমাকে দেবো কত বেতন? ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে 2,000 টাকা বেতন বাড়িয়ে দেবো। কিন্তু তোমার কাজ হবে চাকরি করা না, আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখাইবা অন্যদেরকে। ট্রেনিং, তুমি যা শিখেছো এটা এসে তুমি যা শিখেছো এরকম 10 জন লোকের শেখাবা। এই 10 জন আর 10 জন, এই 10 জন আর 10 জন, গোটা জাতি কি টেকনিক্যালি স্কিল, গোটা জাতি টেকনিক্যালি স্কিল। গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে, আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর, তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য। তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি, তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয়, পড়াশোনা করেছো কোথায়? বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে বিএসসি করেছে, ফার্মাসিতে। তো বলো ফার্মাসিতে তুমি বিএসসি করছো, এখানে তুমি ওষুধ বেচো, ওষুধের দোকানে বসে বেতন পাও কত? বলো স্যার 15,000 টাকা। তো তুমি এইরকম চাকরি করো, এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই। বলে স্যার কী করবো, কোনো চাকরি পাই না তো, অতএব যেটা পাইছে এটাই করতেছে। পড়েছে কোথায়? ফার্মাসিতে। ও তো এখন একটা ফার্মাসি, একটা কোম্পানি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা, কারণ ও তো পড়াশোনা করেছে কিভাবে, হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন, কিভাবে ওষুধ বানাবে এটা পড়ার কথা, এটা সে শিখেছে, ওইখানে পড়াশোনা করেছে। কিন্তু আইসা করতেছে কি? আপনি দেখেন যারা বিবিএ পড়ছে, আপনারা এখানে অনেকে হয়তো বা থাকবেন, পড়ছে বিবিএ, কিন্তু এখন গিয়ে হোটেলের ওয়েটার, অথবা ধরেন হোটেলে এমনি ওই যে ওষুধ ইয়ে লেখে, আগে ভাউচার লেখে, পড়েছে বিবিএ। তো বিবিএর সাথে ভাউচার লেখার কি সম্পর্ক? ভাউচার লেখার জন্য কি বিবিএ পড়ার প্রয়োজন আছে? তাহলে প্রবলেমটা কোথায়? স্কিল ডেভেলপ করে না, আমাদের ডেভেলপ করে নাকি স্কিল, মূলত স্কিলের অভাব। আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল, যেটা আপনার কাজে লাগবে। এই পড়া তো আপনার কাজে লাগে না, তাহলে আপনি কেন এই পড়া পড়ছেন? বা এই পড়ার পেছনে কেন এত ইনভেস্টমেন্ট? বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 7 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয়, 5 থেকে 7 লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে? তাহলে এগুলো করবে কি? ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভোগে, ওরাই তখন গাঁজা খায়, ওরাই তখন কি জুয়া খেলে, অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড, জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল, যে এই পড়াশোনাটা তার কাজে লাগবে। এটা জাপানিজরা করেছে, যেমন একটা এক্সাম্পল বলছি। অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট। 2 নম্বর বলি আমি, মানে ইহুদিরা, জানেন তো ইহুদিরা সংখ্যা কত জানেন? পৃথিবীতে প্রতি 1,000 লোকের মধ্যে 3 জন হলো ইহুদি। কত জনের মধ্যে? 3 জন। আর মুসলমানরা প্রতি 133 জন। মুসলমানরা প্রতি 100-তে কতজন? ইহুদিরা প্রতি 1,000-এ কতজন? 3 জন। গোটা পৃথিবী চালায় কি ইহুদিরা না মুসলমানরা? 1,000-এ 3 জন ওরা চালায়, আর আমরা 100 জনে 33 জন, তাও আমরা চালাতে পারতেছি না। তাহলে প্রবলেমটা কোথায়? স্কিলের অভাব। আরেকটা জিনিসের অভাব, তা হলো কি একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট। আমরা যখন, যেমন ধরেন আপনারা যখন কোনো এক জায়গায় চাকরি করবেন, তখন আপনি হয়তো চিন্তা করবেন আমি এত কষ্ট করবেন না, আমি কষ্ট করলে ফরিদ সাহেব লাভবান হবে, আমি কেন কষ্ট করব? এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি, মুসলমানদের মধ্যে বেশি, যে আমি এত কেন কষ্ট করব, আমি যত কষ্ট করব তত ওনার লাভ, আমার তো আর লাভ নেই, অতএব আমি যত ফাঁকি দিতে পারি, এরকম একটা মানসিকতা আছে। কিন্তু ইহুদিদের এই মানসিকতা নেই, জানেন? ইহুদিরা যদি এখানে থাকে, ওই যে বলে না সব শিয়ালের একরা, শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়াল আমি আছি কিন্তু তোর সাথে,
ওইখানে কিন্তু ও আওয়াজ দেয়। ইহুদিরা যদি এখানে থাকে, এইখানে একটা ইহুদি, ও প্রয়োজন 10 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে, ওই জায়গায় আরেকটা ইহুদি দোকান আছে, ওর দোকান থেকে পণ্য কেনার জন্য। এবং এখানকার ইহুদি সে চিন্তা করবে আমার টাকা ইনভেস্টমেন্ট করা দরকার, কার সাথে টাকা ইনভেস্টমেন্ট করবো, আরেকটা ইহুদি কোথায় আছে খুঁজে বের করে। আর আমরা মুসলমানরা আমরা কি করি বলেন? হ্যাঁ, আমরা তখন ওনার কিভাবে, উনি মুসলমান, ওনার কিভাবে ক্ষতি হবে, উনি কিভাবে ডাউন হবে, উনি উঠে যাচ্ছে, এটা হচ্ছে বানরের জাতির মতো। বানরের অবস্থা, আপনার একটা গল্প বানরের বলি। বানরের গল্পটা হলো কি, এক জায়গায় বানর কিন্তু কলা খুব পছন্দ করে, তো এক জায়গায় বানরের কলা খাওয়ানোর জন্য কতগুলো বানর, 10টা বানর একটা জায়গায় একসাথে রাখা হলো একটা রুমে, এটা গবেষণা করবে বানরের চরিত্রকে। ওইখানে কলা ঝুলিয়ে রাখা হলো এবং এরকম একটা টেবিল দেয়া হলো। তো 10টা বানরই বসে আছে, সবাই কলার দিকে তাকাচ্ছে, কেউ কলা খেতে যাচ্ছে না। একটা বানর চিন্তা করলো, কি রে সবাই বসে আছে, কলা খাবেন, এটা কেমন কথা হলো। এই বানর টেবিলের উপর লাফ দিয়েছে, লাফ দিয়ে যখন কলা ধরতে যাবে তখন বাকি 9 বানর ওরে জাবড়ায় ধরে ওর পাটায় না ধরছে। এই বানর মনে করলো যে ওরা নিজেরাও খায় না, আমারও খাইতে দিচ্ছে না, ঘটনা কি। এই বানর মনে করলো মনে হয় আমি ওদেরকে কোনোভাবে ডিস্টার্ব করছি, কারণ ওরা আমার উপর খুব বিরক্ত, আমার খেতে দিচ্ছে না। ও গিয়ে বসে আছে। পাশের বানর মনে করলো ও মনে হয় একটু দুষ্ট টাইপের, আমি তো ভালো, আমি তো আর কারো ক্ষতি করি নাই, আমি এবার কলা খাইতে যাই। সে এবার লাফে উঠছে কলা খাওয়ার জন্য। এখন ওই যে বাকি যে 8টা আছে, ওই 8টা আর যেটা কিছুক্ষণ আগে চিন্তা করলো আমারে কেন ধরলো, আমি তো কিছু বুঝি নেই, ও সহ বাকি 9টা আবার এটাই না ধরছে, তুই কলা খাইতে পারবি না। এবং এইভাবে সবটাই 10টাই কি করেছে, কলা খাওয়ার জন্য গেছে, 10টারই বাকি 9টা টাইনা ধরছে, তুই কলা খাইতে পারবি না। এখন যিনি পরীক্ষা করছেন উনি চিন্তা করলেন মনে হয় সবগুলি দুষ্ট, আচ্ছা এখান থেকে একটা বানর সরাই, একটা বানর সরাই আরেকটা নতুন বানর দিই, দেখি এটা চরিত্র কি। এখন নতুন বানর এখানে আইসা দেখার পরে কি কলা এখানে, কিন্তু এরা সব বসে আছে, কেউ কলা খায় না, ঘটনা কি। নতুন এই সবার দিকে একটু তাকিয়ে, তারপরে সে লাভ দিছে কলা খাওয়ার জন্য। যখন সে কলা খেতে গেছে তখন ওই বাকি 9টা ওরে টাইনা নামিয়ে দিচ্ছে, কলা খেতে পারবে না। এই চিন্তা করলো ঘটনা কি, আমি তো কিছুই বুঝি না আসলে কি, এরা খাচ্ছে মানে খেতেও দিচ্ছে না। এরপরে উনি একটা একটা করে বাকি 9টাই বানর পরিবর্তন করলো। ওই নতুন যখন আসে ও তখন কলা খেতে যায়, ওই বাকিরা ওরে কলা খাইতেই দেয় না, সব কলা ওইখানে ইনটেক, কিন্তু একটা বানরও খেতে পারে না। আমাদের চরিত্রটা হলো এরকম, আপনি নিজেও করবেন না, অন্য কেউ করতে দেবেন না, এটা আমাদের মানসিকতা। কিন্তু মানসিকতা কি হচ্ছে, আপনি ক্ষতি করছেন কার, গোটা মুসলিম জাতির, নিজের তো করছেনই, গোটা মুসলিম জাতির ক্ষতি করছেন। আপনার একটা প্রতিষ্ঠান যদি লিভার ব্রাদার্সের মতো তৈরি হয়ে যেত, অথবা একটা অ্যাপলের জন্য, অথবা একটা IBM এর জন্য মতো যদি একটা প্রতিষ্ঠান তৈরি হতো, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা কি অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত, অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত। কিন্তু আমরা তো সেটা করতে দিই না, আমরা দেখেন ওদের পণ্য কিনবো কিন্তু মুসলমানদের পণ্য কিনবো না। আপনি গেলেই দেখেন এটা কি ইউরোপিয়ান পণ্য কিনা, তাইলে আপনার আর যেটা কোনো মুসলমানদের বানানো পণ্য হয়, তাইলে বাংলাদেশের আপনি বাজারে শার্ট কিনতে গেলে বাংলাদেশি শার্ট, এটা মেড ইন বাংলাদেশ, এটা কিনবেন না, মেড ইন ইন্ডিয়া এরপরে কিনবেন। কিন্তু আমেরিকা দিকে ওই মেড ইন বাংলাদেশটাই আপনি কি আমেরিকান ব্র্যান্ডে, যারা ব্র্যান্ডে আপনি কিনে নিয়ে আসতেছেন, ওই একই জিনিস এটা কিনতেন এখানে 100 টাকা দিয়ে, ওইখান থেকে 10,000 টাকা দিয়ে কিনবেন। এই যে দেখছেন নতুন জিনিস, এটা হাইফাই, এই ব্র্যান্ডের জিনিস কিনছে, অথচ এটা কিন্তু আপনার এখানে তৈরি হয়েছে, আপনি এখানে মূল্য দেন না, কিন্তু ওইখানে কি আপনি মূল্য দিয়েছেন। এখন সমস্যাটা কোথায়, আমাদের মেন্টালিটি। আমরা প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠান তৈরি করি না, প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি ওগুলোকে আমরা সাপোর্ট করি না। আমি ইহুদিদের কথা বললাম, চাইনিজদের ঘটনা কি আপনারা বলেন তো। আচ্ছা চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে, যদিও চাইনিজ জিনিসের মান, সব জিনিসের মান এক সমান না, তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের। আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই আছে, তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায়, চায়নাতে। যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার, মানে টেকনোলজি আমেরিকান কিন্তু ম্যানুফ্যাকচারিং চায়না। অতএব এখানে মানে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো কিছু নেই। আপনি জানেন 1988 আমেরিকার বেইজিংয়ে, মানে সরি চায়নার বেইজিংয়ে, 1988-এ চায়নার বেইজিংয়ে এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না, প্রাইভেট কার হতে পারে 2-4, কদাচিৎ 2-4, 5টা 10টা এরকম দেখা যেত। তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে, যখন ওদের কি নাই, গাড়ি নাই, তখনও এখানে জ্যাম লাগে। আর এখন প্রতিদিন চায়নাতে মফস্বল মানে গ্রামগুলোতে যেই পরিমাণ বিল্ডিং তৈরি হয়, এই সব পরিমাণ বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে কয়েকটা ঢাকা সিটির সমান হবে। প্রতিদিন চায়নাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়, এরকম সব ডেভেলপমেন্টকে একত্রিত করে এটা ঢাকা সিটির বড় হয়ে যাবে, সিটির চেয়ে বড় হয়ে যাবে, এত বড়। এবং গ্রাম অঞ্চলের এখন ওদের যারা কৃষকরা BMW চালায়,
অথচ আমরা কিন্তু 98-এর কথা বলছি। 98-এ ঢাকায় তখনও ট্রাফিক জ্যাম লাগে, এটা হচ্ছে প্রাইভেট কারে। আমরা কোথায় পিছিয়ে আছি? এই চাইনিজেরা কি কাজ করেছে, যেখানে চাইনিজরা আছে ওরা সব কি একসাথে ব্যবসা করে। তুমি চাইনিজ, তুমি ওকে, আমি তোমার সাথে তোমার ব্যবসা গ্রো করতে, আমি তোমার সাথে ব্যবসা গ্রো করে দিচ্ছি। তোমাকে কি করতে, আমি তোমাকে সাপোর্ট করছি, আমি জীবন দিয়ে তোমার জন্য করবো। কারণ ওরা জানে এটা তাদের আলটিমেটলি কি তাদের গোটা জাতিকে উন্নত করবে, তাদের গোটা জাতিকে উন্নত করবে। আর আমরা কিন্তু এটা দেখেন, এই যে আমাদের দেশে যে এই যে ব্যাটারি চালিত যে অটো রিক্সা, এই ব্যাটারি চালিত অটো রিক্সার জন্য বাংলাদেশে এসে চাইনিজরা ব্যাটারি বানাচ্ছে এবং আমরা কিন্তু ওদের ব্যাটারি কিনছি। কিন্তু আপনি একটা ফ্যাক্টরি দিলে হয়তো অন্যরা আসবেও না, কিনবেও না। এবং আপনার হয়তো বা কাজেন, আপনার বন্ধু, আপনার হয়তো বা পাশের ফ্ল্যাটের কোনো ভাই আপনার বিরুদ্ধে হিংসা করে, বিদ্যা, ও এত টাকা পয়সা মালিক হচ্ছে, নিশ্চয়ই ডাকাতি করছে, চুরি করছে, আপনাকে হিংসা করা শুরু করে দেবে। আমাদের সত্যি করতে প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা দরকার, প্রতিষ্ঠানগুলো বড় করা দরকার। যদি আমরা প্রতিষ্ঠানগুলো বড় করি তাহলে আলটিমেটলি আমরা সবাই উপকৃত হবে। সবচেয়ে বেশি উপকার কার হবে? মুসলিম উম্মা লাভবান হবে। আচ্ছা, ভালো মানুষের হাতে টাকা থাকলে কি লাভ না লস বলেন তো? আচ্ছা, যদি ফরিদ ভাইয়ের টাকা থাকে তাহলে উনি কি একটা সিনেমা হাউস বানাবে? উনি কি করবে? উনি হয়তো মাদ্রাসা করে, মসজিদ করবে। সেটা যদি নাও করে তাহলে আরেকটা বড় কি ইন্ডাস্ট্রি করবে। ওই ইন্ডাস্ট্রিতে আপনার একটা হালাল ইনকামের ব্যবস্থা থাকবে। আপনি তখন ধরেন অ্যাপলে চাকরি করে, তখন আপনি বলেন আমি অ্যাপলে চাকরি করি। আমাদের দেখবেন বিভিন্ন সময় বলে ও এখন কি ওই যে মানে ফেসবুকের যে মেটা, বলছে ও মেটায় চাকরি করে। কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক লোক, সে বলে ডিজনিতে চাকরি করে, আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়াতে যেখানে ওই সিনেমাগুলো তৈরি হয়, অঞ্চলটার নাম কি? হলিউড। হলিউড তো একটা এরিয়ার নাম মূলত। এই হলিউডের একটা মানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির নাম হলো ডিজনি চ্যানেল যেগুলো আপনি দেখেন, ওইখানে ওই ডিজনিতে তিনি টেকনিশিয়ান হিসেবে ডেভেলপ করেছেন, মানে জয়েন করেছেন। এই কারণে পুরো বাংলাদেশ সেলিব্রিটি, কারণ এটা এরকম দামি প্রতিষ্ঠান। তো এখন আপনাদের যদি স্ট্যান্ডার্ড মার্কেটিং কোম্পানি যদি এরকম একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়, তখন তো আপনি বলতে পারবেন আমি এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি। ওই প্রতিষ্ঠান কি কেবলমাত্র প্রতিষ্ঠাতারা বানিয়েছে? কেবলমাত্র প্রতিষ্ঠাতারা করেছে? নো, প্রতিষ্ঠাতারা করে নাই। করেছে কারা? অন্যান্যরা, সাপোর্ট টিম, সাপোর্ট স্টাফ, তারা মিলে এটা কাজ করেছে। আপনি দেখেন অ্যামাজন কি কাজ করেছে? আমরা কোনোদিন চিন্তা করেছি যে বাজারে গিয়ে পণ্য কিনবো না? আমরা কিনবো কি অনলাইনে, মোবাইলে বলবো যে এটা তুমি আমার বাসায় খাবার পৌঁছে দাও, অথবা আমার বাসায় বইটা পৌঁছে দাও। এটা কোনোদিন কেউ চিন্তা করেছে? কেউ চিন্তা করে না। অ্যামাজন চিন্তা করলো যে আমি এটা করবো। অ্যামাজন কিন্তু আমি জঙ্গলের কথা বলি না, অ্যামাজন হোয়াটসঅ্যাপ মানে ইয়ের কথা বলছি, অ্যাপসের কথা বলছি। ব্যবসা করে কি ওরা? কিসের ব্যবসা করছে? অ্যাপস। আচ্ছা, উবার কিসের ব্যবসা করে? আচ্ছা, পাঠাও কিসের ব্যবসা করে? ফুড পান্ডা কিসের ব্যবসা করে? অ্যাপস। এর বাইরে কিছু আছে নাকি? এর বাইরে কিছু নাই তো। সে তো একটা অ্যাপস বানিয়েছে। আচ্ছা, আমাদের আলিবাবা কিসের ব্যবসা করে? অ্যাপস। সে তো অ্যাপস বানিয়ে দিয়েছে। এই অ্যাপসের মাধ্যমে অ্যামাজন পৃথিবীর এখন 1 নম্বর কোম্পানি, সবচেয়ে বেশি টাকা অ্যামাজনের পকেটে ঢুকে। সে একটা মার্কেট প্লেস করে দিয়েছে কেবল। এবং ওইখানে সাপোর্ট স্টাফ যারা আছে তারা জানেন, তারা এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। সাপোর্ট স্টাফ মানে আপনাদের মতো যারা আছে, এরা এমন একটা জায়গায় প্রতিষ্ঠানে নিয়ে গেছে, এখন আপনি অ্যামাজনে চাকরি করা মানে হচ্ছে আই হ্যাভ বিকাম সামথিং, আমি কিছু একটা হয়ে গেছে। এই জায়গাটাতে প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করা আমাদের জন্য খুবই জরুরি। কিন্তু মুসলিম বিশ্বে এরকম কোন প্রতিষ্ঠান ডেভেলপ করে নাই। এটা আমাদের অ্যাটিটিউডের কারণে। এখন আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না আমরা প্রতিষ্ঠান ডেভেলপ করে দেব, তাহলে আপনাদের এই স্ট্যান্ডার্ড মার্কেটিং কোম্পানি কি এটা হতে পারে না? অ্যামাজন কয়দিন আগে তৈরি হচ্ছে আপনি দেখেন না? আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইডিয়া যদি থাকে মানুষের, তাইলে ওই আইডিয়াকে সাপোর্ট করা দরকার। ওরা আইডিয়া ডেভেলপ করেছে, আমরা আইডিয়া ডেভেলপ করি নাই। ওরা কাজ করেছে, আমরা কাজ করি নাই। পঞ্চম যে কথাটা বলতে চাই আপনাদের জন্য, তাহলে যে আপনাদেরও কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের আপনাদের মালিক হওয়া দরকার। যেমন ফরিদ ভাইয়ের কথা বলেছি, ফরিদ ভাই যদি অনেক সম্পদ ওনার হয়, তাহলে ফরিদ ভাই কি করবেন? একটা মাদ্রাসা বানাবেন। তাহলে সম্পদ হলে আলটিমেটলি দিনের কাজ হচ্ছে কিনা বলেন তো? সম্পদ হলে দিনের কাজ হয় কিনা? আচ্ছা, মসজিদগুলো কি ফকিররা বানাচ্ছে নাকি? আপনি কোন মসজিদে, বাংলাদেশের কথা যদি কোন মসজিদ যেখানে এসি খুব ভালো, টাইলস খুব ভালো, ডেকোরেশন খুব ভালো, লিফট আছে, এই মসজিদগুলো বানাইছে কারা? ফকিররা ভিক্ষা করে করে নাকি? এখানে কারা টাকা দিয়েছে? কারা? সব ধনীরা টাকা দিয়েছে। তার মানে ধনীরা কি আপনার জন্য ইবাদতের জায়গা করে দিচ্ছে। যদি আপনি ইবাদত করে ওইখানে শান্তি পান, তাহলে সওয়াবটা কে পাবে? ধনী লোক পাবে। তাহলে আপনাকে তো ধনী হওয়া লাগবে। আপনি এরকম সওয়াব পেতে চান না? আপনি কি চান না যে আপনার মাধ্যমে এরকম একটা প্রতিষ্ঠান হোক? আপনি কি চান না যে আপনার মাধ্যমে এরকম বড় কয়েকজন স্কলার তৈরি হোক? আপনি কি চান না যে আপনার কারণ মাধ্যমে এরকম বড় কি একটা দিনই কাজ হোক? এটা যদি আপনি চান, আপনি কেন আপনি ফকিরের মতো জীবনযাপন করেন? কেমন গরিবের মতো জীবনযাপন করেন? ডু সামথিং, কিছু একটা করেন যেন আপনি বুক ফুলে বলতে পারেন যে আমি কিছু করেছি, আমি কিছু একটা করেছি।
আমি জাতির জন্য, মানুষের জন্য, উম্মার জন্য, দেশের জন্য কিছু একটা করেছি, এটা আপনার করা লাগবে। এটা করার জন্য আপনাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছেন, কিন্তু ক্যাপাবিলিটিগুলো আপনাকে কাজে লাগানো লাগবে। এই কাজে লাগানোর জন্য আপনি কি করবেন? ইউ শুড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড, মেক্স এ ম্যান হেলদি, তাই না? এটা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। আপনি যদি একটু আগে ঘুমিয়ে পড়েন, একটু আগে যদি ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি হেলদি হবেন, ওয়েলদি হবেন, ওয়াইজ হবেন। আপনার কাজ আপনি কখন শুরু করেন বলেন? আজকে আপনারা বলেন তো, সকাল থেকে কাজ শুরু করেছেন এরকম কয়জন আছেন? ফজর পড়েছেন কয়জন আছেন? আচ্ছা, ফজরে হাত তোলে, আমি তোলাইতে চাই না, নাহলে অন্যরা লজ্জা পাবে। ফজরের পরে কাজ শুরু করেছেন, সূর্য ওঠার আগে কাজ শুরু করেছেন কয়জন বলেন? একজন শুরু করছে। সূর্য ওঠার আগে আপনি কাজ শুরু করেন নাই, আর আপনি চিন্তা করছেন আপনি ধনী হবেন। এটা তো হচ্ছে অ্যাবসলিউট ইম্পসিবল। আপনি যদি বলেন আমি এখন লাফ দিয়ে আকাশে উঠে যাব, এটা যেরকম, এটা এরকম বক্তব্য। আপনি বলেন তো, এই যে এলন মাস্কের কথা বলছি, আপনি গুগলে সার্চ করেন ও কখন তার সকাল শুরু করে। আপনার টিম কুকের তার সার্চ দেখেন কয়টায় তার সকাল শুরু করে, তার দিনের কাজ কখন শুরু করে। আচ্ছা, অ্যাপলের স্টিভ জবস আপনি জিজ্ঞেস করেন যে, অথবা ওয়ারেন বাফেটের যে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানি, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে, গুগলকে জিজ্ঞেস করেন যে তিনি তার, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে সে তার দিন কখন শুরু করে। আপনি দেখেন সূর্য ওঠার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা আগে। সূর্য ওঠার পরে তারা তাদের দিন শুরু করেছে, এটা কখনো না। জাপানিজরা কেন? জাপানিজরা সূর্য ওঠার আগে অফিসে যাওয়ার জন্য দৌড়ায়। আপনারা দেখেন, গল্প শোনেন এগুলো। জাপানে আপনার 7টার আগে, 6টার আগে ওইখানে তাদের ওই যে মেট্রোতে রেলের লাইন পড়ে যায়, ওখানে এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে, এবং তখন তার হাতে একটা বই পড়তেছে আর লাইনে দাঁড়ায় আছে। আমাদের শুরু হয় অফিসে 10টায়, অধিকাংশ লোকই আসে না। চাকরি তার অধিকাংশ 10টায় শুরু হয়। এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে, সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে নাই। এই লোক দুনিয়া পরিবর্তন করবে কিভাবে? আপনাকে দুনিয়া পরিবর্তন করার জন্য আপনাকে কি, আপনি এখন দেখেন ফেসবুকে, আপনার যদি, যেমন আপনারা আমাকে চেনেন হয়তো অনেকে ফেসবুকের কারণে, ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা কেউ আমার চিন্তা না। এরকম অবস্থাটা এরকম না? অধিকাংশ সেলিব্রিটির মানুষ কিসের কারণে চেনে? ফেসবুক অথবা অনলাইনের কারণে চেনে। অনলাইন না থাকলে কে চিনতো আমাদেরকে? কেউ চিনতো না। তাই ফেসবুক যে ছেলেটা বানাইলো, জাকারবার্গ, সে করছে কি? সে একদিন ইউনিভার্সিটিতে বসে চিন্তা করলো, আমি আসলে করব কি, আমি করা উচিত কি? আচ্ছা, আমার বন্ধুদের সাথে একটা সবার সাথে যেন কানেক্টেড থাকতে পারে এরকম একটা অ্যাপস বানাই। দেখছেন কি করছে এখন? অ্যাপসটা গোটা পৃথিবীর ম্যাসমারাইজ করে ফেলছে। শুধু এখানে বসে চিন্তা করেছে, আপনি চিন্তাও করেন না। অধিকাংশ লোক চিন্তাও করে না। এটা একটা গরু ছাগলের মতো জীবনযাপন করে, খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই, খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই। আপনি কখন চিন্তা করবেন? আপনার ব্রেনটা তো সবচেয়ে বেশি ফাংশনাল থাকে কখন? সকালবেলা। আপনি তখন সকালবেলা কাজও করেন না, আবার সকালবেলা চিন্তা করেন না। সকালবেলা আপনাকে কাজ করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মার সকালবেলার কাজের মধ্যে তুমি বরকত দাও। যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, ওই সাহাবী, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আমাকে বললেন, আমি যখন তার কাছ থেকে কথা শুনলাম, শোনার পর থেকে, তিনি ছিলেন ব্যবসায়ী, তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা, আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে। তখন বাজারে কোনো লোক নাই, কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম। আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো, তখন অন্যরা বাজারে যাইতো, আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম। কাজ করছে শুরু করছে কি? সকালবেলা কাজ শুরু করছে। এখন আপনি স্টার্ট ইউর জব আর্লি। ফজরের পরে শুরু করেন, ফজরের পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজরের পরে ঘুমাবো না। আপনি 5 বছর কাজ করে দেখেন কি হয়। আপনি 5 বছর, আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা, উনি এখন 42টা প্রতিষ্ঠানের মালিক। এক একটা প্রতিষ্ঠান ধরেন 10,000 20,000 কোটি টাকা তার টার্নওভার হয়, কোনো প্রতিষ্ঠান এরকম আছে। এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে, তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই, এটা তিনি চিন্তা করেছেন, এবং তিনি লিখছেন, আমি ভবিষ্যতে এটা হতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। এখনো তিনি ওই কাজই করেন। এর মধ্যে তিনি 42টা প্রতিষ্ঠান বানাইছেন। আপনি বলেন তো, আপনারা কি করবেন, কি করতে চান, কি হতে চান? কে লিখেছেন এর মধ্যে? কে চিন্তা করেছেন? আপনি সিদ্ধান্ত নেন, আগামী 5 বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার সেলসটাকে আমি এখন 1 কোটি টাকা, আমি এটাকে 10 কোটি টাকা রূপান্তরিত করতে চাই। এটা করা সম্ভব না? আপনি কাজ করে দেখেন, আপনি যান, দৌড়ান, বলেন, আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন, স্যার এই প্রোডাক্টের বেশি কি
ডিমান্ড বাজারে, ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার। ইউ জাস্ট গিভ ফিডব্যাক এভরি ডেজ, ইউ রিসার্চ দ্য মার্কেট, আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, ভাবেন, চিন্তা করেন, অন্যদিকে নিয়ে কম্পেয়ার করেন, এবং ইউ মেক ইউর কোম্পানি দি মার্কেট লিডার। আপনার এই জায়গাটাতে আপনার যে ইলেকট্রনিক আইটেম নাকি, হ্যাঁ ইলেকট্রনিকই তো নাকি, ইলেকট্রিক আইটেম, ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট লিডার হয়ে যান। আমাদের চোখের সামনে তো কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে। কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি? ছোট যেগুলো এগুলো বড় হয়, যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনোদিন, যেমন ধরেন গাছ হয় কি থেকে, গাছ থেকে গাছ হয় কি থেকে, বীজ থেকে না, না বিশাল একটা গাছ, বড় গাছ আইনা যদি রোপণ করা হয় তাহলে এটা গাছ হবে? আর এটা কয়েকদিন পরে মরে যাবে। আপনি বড় একটা গাছ আইনা এক জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন, এটা বাঁচবে? কিন্তু একটা বীজ বপন করলেন, এটা কি, এটা গাছ হয়, এইটাই বাঁচবে। অতএব বীজ বপন করতে হয়। একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে, চলেন না কাজ করি, সবাই মিলে কাজ করি, ফাঁকি আপনি কাউরে দেন না। আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে, বুঝেন না হয়তো আপনি। কোনো এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, ওইখানে থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন, কেন আমি ভালো করতে পারলাম না, কেন অন্যরা এত বড় হয়ে গেল, আমি কেন হতে পারলাম না, এটা আপনি তখন বলতে থাকবেন। আমার জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি। আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাশাআল্লাহ খুব ভালো শিখেছি। এখন কিভাবে ইংলিশ শিখলাম? এটা ভাষা, আমি তো পড়ছি মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, তো ইংলিশ শিখলাম কীভাবে? অথবা আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা, জানি আরবি, কিন্তু ইংরেজি জানলাম কীভাবে? আমি একবার চিন্তা, আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, মাস্টার্স পরীক্ষা শেষ, 4 মাস সময় পেয়েছে। আমি ভাবলাম যে 4 মাসে করব কি। আমি 4 মাস শুধুমাত্র একটা ডেইলি পত্রিকা, ইংলিশ পত্রিকা কিনতাম, কিনে আমি এটা পড়তাম 4 মাস। 4 মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে, যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায়, যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না, সাথে বাংলাই বলি। 4 মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি, এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, এটা ঢাকা ক্যাম্পাস। এখানে ইন্টারভিউ হলো, ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম। আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় 1 ডজন, আরও বিভিন্ন জায়গা থেকে সুপার ডুপার এরকম 75 জন জয়েন করলো পরীক্ষায়, মানে তারা ইন্টারভিউতে আসলো রিটেন এক্সামে আমি হয়ে গেছি ফার্স্ট, কারণ অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না। এরপরে কি হলো, ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না, আমি ভাইবাতেও ফার্স্ট, রিটেনও ফার্স্ট। কি করছি, কেবল 4 মাস কাজ করেছি, আর কিছু করিনি। এবং স্টিল I am enjoying the benefits of that 4 months. Of those 4 months, I am enjoying still the benefits. আপনি সিদ্ধান্ত নেন যে আমি কেবল এতটুকু সময় কাজ করব, এবং কাজ করেন, টাকা ইনকাম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ, 2 ধরনের জিহাদ আমাদের উপর ফরজ করেছেন। একটা জিহাদ কি? একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে। আর একটা জিহাদ আছে কি না, আরেকটা জিহাদ আছে সম্পদ দিয়ে, ওইটা তো আছেই। জিহাদ করে 2টো জিনিস দিয়ে, একটা জিনিস কি জীবন, আরটা কি মাল, সম্পদ। তো আপনি তো মুজাহিদ হতে পারেন, আপনি মুজাহিদ হওয়ার এই রাস্তা কেন আপনি বন্ধ করে দিচ্ছেন? আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে? সম্পদ দিয়ে। সম্পদ দিয়ে আপনি জিহাদ করেন, সম্পদের মালিক হন। সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হইয়েন না, যে আমি টাকা ইনকাম করব, আমি খাবো, আমি ফুর্তি করবো, বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো, সেগুলো করতে হবে। সেগুলো করতে আপনি দিন শেষে সারাদিন আপনি কাজ করলেন, এই কাজ করার কারণে আপনার পায়ে ব্যথা হলো, আপনার হাতে বিভিন্ন যে গোটা উঠে গেল, এই হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম, যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে, তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন, হালাল পথে ইনকাম করছেন, আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি কাজ করেন। ইয়াং ম্যান, আপনারা কেন কাজ করবেন না? আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে? আপনি জব তো করবেন 3-4টা, মানে একটা এক্সাম্পল বলছি। অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করে, এই কাজে প্রতিযোগিতা করেন। আপনার মোবাইল ইন্টারনেট থাকে, মোবাইল আপনার ফেসবুকে তাকিয়ে থাকেন কি কারণে? কারে দেখেন আপনি? আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি? অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন, কমেন্ট দিলেন, মানে কি? এগুলো স্টুপিডিটি। অমুকের পোস্ট দেখে আপনার লাইক কমেন্ট দেওয়ার দরকার কি? আপনি যদি সেখানে এডুকেশনাল কোনো কিছু থাকে সেটা ভিন্ন কথা। আপনি এরপরে কেবল ফেসবুক টিপাচ্ছেন, কি কারণে টিপাচ্ছেন আপনি জানেনই না। আপনার দিন শেষ, কোনো কাজই হলো না। দিন শেষে আপনি দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত, আখেরাত লাঞ্ছিত অপমানিত।
বিয়ে শাদী করতে পারবেন না ইয়াং জেনারেশন, মানে কি? কেন আপনি বিয়ে করবেন না? আপনার টাকা পয়সা, আপনার 20-22 বছর বয়স, 24 বছর বয়সে আপনার কাছে 1 কোটি টাকা থাকা উচিত ছিল, কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার কিছুই নাই, কারণ আপনি কাজ করবেন না। আপনি এখানে কয়টা থেকে অফিস, আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে, যদি আমি জানি না প্রতিষ্ঠানের আপনাদের সিস্টেম কি, যদি এরকম থাকে আপনার যত সেলস তত আপনার সম্মানই বাড়বে, তাহলে আপনি কেন সেলস বেশি করেন না? আপনি কেন করেন না সেলস বেশি? কার দায়িত্ব, কার দায় কার? কেন আপনি একটা লোকের কাছে 10 বার গেলেন না? ওই লোকের কাছে, ওই দোকানের কাছে আপনি কেন 10 বার গেলেন না? ভাই আমাদের প্রোডাক্টটা নেন, আপনি একটু দেখেন, এবং তা কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না? আপনি কেন করলেন না? এটা তো আপনার দায়, এটা দায়িত্ব। আপনার ইনকামটা হালাল কি হারাম আমি ওই আলোচনায় গেলামই না, আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি। আপনি এটা করেই দেখেন, প্রতিষ্ঠান বড় হলে আপনিও বড় হবেন, প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন। যেমন মেটার কথা বলছি, যেমন গুগলের কথা বলছি, যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আকিজের কথা বলি ফর এক্সাম্পল, যেন আপনি যখন ওখানে চাকরি করবেন তখন আপনারও ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবেন। বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে, নিজকে সাপোর্ট দেওয়া হলেই হবে, এবং এর মাধ্যমে আপনারা নিজেরা প্রয়োজনে আপনি আপনার এলাকার ডিলারশিপ নেন। একটা এক্সাম্পল বলছি, ওইখানে আপনি ডিলারশিপ নেন, কাজও করেন, ডিলারশিপও নেন। একটা এক্সাম্পল বলছি, ছোট ছোট ব্যবসা শুরু করে দেন, আপনার পণ্য আপনি বিক্রি করেন, বা আপনি একটা লোক তৈরি করে দেন, আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো, আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন। ইউ ক্যান ডু মেনি থিংস। আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো। আপনি কাউকে আরো অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন, নিয়ে যেতে আপনাকে আরো সাপোর্ট করলো, আরো বেশি মানুষের সাথে র্যাপোর্ট তৈরি করা, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে। আপনি ওইখানে গেছেন, আপনাকে 3টা কথা জিজ্ঞেস করলো, আপনি একটা কথার উত্তর দিলেন না। আপনি জানেন যে কোনো মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি? এটা তো সুন্নাহ শুধু না, সাদাকা। কাউরে কোনো ফকিরের দান করলে, যেটা টাকা দান করলে আপনি যে সওয়াব পেতেন, কাউকে দেখে হেসে দিলে কি? আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দ্য বেস্ট মার্কেটিং টুল। কোন SR সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে, ওই দোকানে তার পণ্য কেনা ছাড়া তার কোনো উপায় আছে? আর আপনি যাইবেন, মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন, একেবারে চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে না এখন উজু করে আসা উচিত আমার, তাই না? আপনার যদি পরিস্থিতি এইরকম হয়, তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে? ওনার দায় পড়লো কি? ওনার দায় পড়লো কি? প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি ওনাকে চা খাওয়ান, যাওয়ার জন্য সময় 2টা চকলেট নিয়ে যান। ভাই আপনি আমার পণ্য গত মাসে অনেক বেশি বিক্রি করছেন, আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা। করেন না এটা? ডু সামথিং, নতুন কিছু আপনি উদ্ভাবন করেন। এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান, নিজের সম্মান বাড়ান। আপনি যত বেশি কাজ করবেন তত সম্মান কি আপনার বাড়বে। কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো? কেবল দুনিয়ার কারণে না, আপনার আখেরাতও লাগবে। আখেরাতের কাজ করেন। আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন, আপনার মনে চান আপনার এলাকায় একটা মাদ্রাসা করেন, আপনার মনে চান আপনার বাবা মার জন্য আপনি দান সাদাকা করেন। আপনাকে একবার মনে চান যে আপনার বাবা মাকে আপনি হজে পাঠান, আপনি যদি না মনে, এটা যদি আপনার মনে না উঠে, তাহলে আপনি একটা কুসন্তান, আপনি একটা কুসন্তান। আপনি যদি এটা যদি আপনার মনে না চায় যে আমার বাবাকে আমি হজে পাঠাতে চাই, আমার মাকে আমি হজে পাঠাতে চাই, তাহলে আপনার স্ত্রীকে আপনার কাছে রাখবেন, আপনি ঢাকায় ভালো জায়গায় রাখবেন। আপনার যদি এটা মনে না চায়, তাহলে এটা কুশ স্বামী, স্বামী হয়ে উপযুক্ত না। অথচ আপনার শক্তি আছে, আপনি করতে পারেন কাজ, চাইলে কাজ করতে পারেন। কাজ করেন, বারাকা দেয়ার মালিককে। যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবেই। এই যে ইউরোপিয়ানরা করছে, হিন্দুরা করছে, বৌদ্ধরা করছে, খ্রিস্টানরা করছে, কেবল কাজ করে না কারা? পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না, পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না। অথচ কাজ করা আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছেন, অন্য কারো উপর কাজ করা ফরজ না, কিন্তু এদের উপর কাজ করা ফরজ। আর এই জাতিই কাজ করে না। ফজরের নামাজ পৃথিবীর কারো উপর ফরজ নাকি? কিন্তু আমাদের উপর ফরজ। কোথায় ফরজ? জামাতে গিয়ে পুরুষদের জন্য। পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি? যেই পুরুষ ঘরে নামাজ পড়ে, ওর তো বিয়ে করাই উচিত হয়নি, ওর বউ তো ওরে তালাক দিয়ে চলে যাওয়া উচিত, যদিও বউ তালাক দিয়ে জায়েজ নাই, এটা আরেক আলোচনা। কিন্তু ওর বউ তারে ছেড়ে যাওয়া উচিত। কিন্তু আধা পুরুষ যে এখনো ফজরের সময় সে ঘুমে আছে। পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে, তাহলে বুঝবেন আপনি পাখির চেয়ে অধম। যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে, বনের প্রাণীগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে, তাহলে আপনি তাদের চেয়ে অধম। আপনি তাদের মতোই হতে পারলেন না। তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে, তবে আপনাকে জাগতে হবে, তাইলে রাত পোহাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা উম্মার জন্য সম্পদ হন, আপনার ভালো ব্যবসায়ী হন, আপনার ভালো কর্মী হন। লোকেরা আপনাকে দেখে প্রশংসা করুক, ও হি ইজ এ ম্যান, গুড ওয়ার্কার, গুড পারফর্মার। অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক, বলুক, বেঞ্চ মার্ক হিসেবে আপনাকে নেক, যে না ওনার মতো। আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন, প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে, প্রচুর শুনুন কি করতে হবে, প্রচুর ব্যাপক পরিমাণ। সময় নষ্ট করবেন না। সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই, আপন ভাই।
অন্যরা তো শয়তানের খালতো ভাই, কিন্তু এরা শয়তানের আপন ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। শয়তান একবার তার মজমাকে নিয়ে বলছে যে আমরা মানুষের পথভ্রষ্ট করতে চাই, কেমনে পথভ্রষ্ট করতে পারবো বলো। শয়তান চেলা চামুন্ডরে নিয়ে বলছে, একটা পিচ্চি একেবারে পিছনে বসে আছে, বলে স্যার আমার একটা প্ল্যান আছে। সে তো ছোট, সে বলছে যে আমি আসলে বললে আপনি কি মনে করবেন, সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে। তো বলছে তোমার প্ল্যানটা কি কও? বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলট পালট করে দেন, ঘড়িরে উলট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। বলে মানে কি, আমি তো বুঝি নাই, ঘড়ি উলট পালট করে দেওয়া মানে কি? বলে তার টাইমগুলো এলোমেলো করে দেন, কখন ঘুমাবে, কখন উঠবে, কখন খাবে, কখন কাজ করবে, কোনো কিছু যেন ঠিক মতো না চলে। এটা করে দেন, তাহলে দেখবেন এগুলো সব পাগলের মতো ঘুরতে থাকবে। বলে তুই তো ভালো আইডিয়া দিছিস, তোর এখন কি দেওয়া হোক, নোবেল প্রাইজ দেওয়া হোক। এবং ওই আইডিয়াতে এখন সারা পৃথিবীর মানুষ চলতেছে, মুসলমানরা সবচেয়ে বেশি চলতেছে ওই আইডিয়া অনুসারে। দেখেন আপনার কোনো টাইমিং ঠিক নাই, আপনি বলতে পারবেন না যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি। আপনার তো সেলসম্যান আপনি বা এসআর, আপনি সিদ্ধান্ত নেবেন সকাল 10টার আগে আমার সেলসের সকল কাজ শেষ, এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারাদিন। এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাইলে দেখেন আপনি see the change, you do it for 1 2 3 months 4 months and you see the changes in your life, inshallah.